সংস্কার বিষয়ে প্রধান উপদেষ্টার আকাঙ্ক্ষা সহযোগীরা এগিয়ে নিতে পারেননি ডক্টর দেবপ্রিয়। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ, লোডশেডিংয়ের কবলে উত্তরাঞ্চল। এবং আশুগঞ্জ মোকামে সরবরাহ ঘাটতি, ঊর্ধ্বমুখী সব জাতের ধানের দর। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। এবারে বিস্তারিত জানাবো। সংস্কার বিষয়ে প্রধান উপদেষ্টার আকাঙ্ক্ষা তার সহযোগীরা এগিয়ে নিতে পারেননি বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে সিলেটে সিপিডির উদ্যোগে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সংস্কারের অঙ্গীকার দলগুলোর নির্বাচনী ইশতেহারে স্পষ্ট থাকতে হবে, তা যাতে আগামী সরকার এগিয়ে নিতে পারবে। প্রধান উপদেষ্টা যে উৎসাহ নিয়ে প্রেতপত্র এবং অন্যান্য যেগুলো যেই টাস্কফোর্স রিপোর্ট বা অন্যান্য তৈরি করেছিল, আমাদের পরিতাপের জায়গা হলো যে প্রধান উপদেষ্টার ওই আকাঙ্ক্ষাটা ওনার যে সাথে সহযোগীরা এবং যে আমলাতন্ত্র সাথে আছে তারা অতখানি এগিয়ে নিতে পারে নাই। সেজন্য আমরা মনে করি যে আগামী দিনে ইশতেহারের ভিতরে এই প্রতিশ্রুতিগুলোকে স্থান দিতে হবে এবং নতুন সরকার যে আসবে এইটা ধারাবাহিকতাটা রক্ষা করবে। দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ উৎপাদন। ফলে রংপুর সহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে দেখা দিয়েছে তীব্র লোডশেডিং। বিদ্যুৎ ঘাটতির কারণে ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন ব্যবসায়ী ও কৃষকরা। দিনাজপুর থেকে ভুবন সেনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ। ১৬ অক্টোবর বন্ধ হয়ে যায় ৩ নম্বর ইউনিটটি। তার ৩ দিনের মধ্যে ১ নম্বর ইউনিটও অচল হয়ে পড়ে। ফলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন, যার প্রভাব পড়তে শুরু করেছে রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। লোডশেডিংয়ের কারণে বসতবাড়ি, শিল্প কারখানা, চালকল সহ বিদ্যুৎ নির্ভর সব ক্ষেত্রেই পড়েছে বড় ধরনের প্রভাব। বিশেষ করে সেচ মৌসুম সামনে রেখে কৃষিখাত নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। 3 থেকে 4 বার লোডশেডিং প্রতিদিন, সেটা কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত আমাদের লোডশেডিং। আমার কারেন্ট ছাড়া ব্যবসায় চলে না, ওয়ার্ল্ডিং করা লাগে, হ্যান্ডসান চালবা লাগে, চাকা খোলা মেশিন আছে, হাওয়া মেশিন আছে, মানে কারেন্ট ছাড়াও আসল 1 ঘন্টা কারেন্ট থাকলে 3 ঘন্টা থাকে না। বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছিল এই অঞ্চলের কৃষি ও শিল্পের আর্থসামাজিক উন্নয়নের জন্য, কিন্তু একটি ইউনিট 5 বছর ধরে বন্ধ আর বাকি দুটি চালু ও বন্ধের মধ্যে ঘুরছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। সামনে যে আমনের ধান কাটা মৌসুমের পর সমস্ত অটোরাইজ মিলগুলো চালু হয়ে যাবে, সেখানে একটা বিদ্যুতের ডিমান্ড আছে। সেচ প্রকল্পগুলো এটাতে যদি বাধাগ্রস্ত হয় তাহলে উৎপাদন খাতে যেমন একটা বিঘ্ন ঘটবে, আবার কৃষকেরও উৎপাদন খাতে একটা বিশাল বিঘ্ন ঘটবে এবং কস্ট অফ প্রোডাকশন কিন্তু বেড়ে যাবে। বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় লোডশেডিং এর কথা স্বীকার করেছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। জানিয়েছেন 1 নম্বর ইউনিটটি চালু হতে আরো 1 সপ্তাহ সময় লাগবে। বাকি দুটি ইউনিট কখন চালু হবে তা নিশ্চিত নয়। এই অঞ্চলে ভোল্টেজ কন্ট্রোল করার জন্য এই বিদ্যুৎ কেন্দ্রটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ন্যাশনাল গ্রিড থেকে পাওয়ার যদি দিতে পারে তাহলে লোডশেডিং হবে না, কিন্তু আমার তো আলটিমেট 200 মেগাওয়াট কমে গেছে না, 200 মেগাওয়াট তো কমে গেছে। এটা তো ন্যাশনাল গ্রিড থেকে এটা কভার করতে হবে, এইটাই আর কি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামের সরবরাহ ঘাটতি, ঊর্ধ্বমুখী সব জাতের ধানের দর, যার নেতিবাচক প্রভাব পড়ছে চালের বাজারে। ব্যবসায়ীরা বলছেন খুচরা পর্যায়ে আরও বাড়বে চালের দাম, তবে বিদেশ থেকে চাল আমদানির পক্ষে নন মিল মালিকরা। আরও বিস্তারিত জানাচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পূর্বাঞ্চলের সবচেয়ে বড় এই মোকামে হাওড়াঞ্চলের কৃষকদের ধান এনে বিক্রি করেন ব্যবসায়ীরা, যা জেলার 250 চালকলে ধানের যোগান দেয়। মোকামে বর্তমানে যে পরিমাণ ধানের সরবরাহ তা চালকলগুলোর চাহিদার তুলনায় কম। বর্তমানে বিআর 28 ধান 1430 টাকা মন ও
29 ধান 1390 টাকা এবং মোটা ধান কেনাবেচা হচ্ছে 1270 টাকা মন দরে। ব্যবসায়ীরা বলছেন মৌসুম শেষ হওয়ায় কৃষকের কাছে পর্যাপ্ত ধান নেই, ফলে বাড়তি দরে ধান কেনায় বাড়ছে চালের দাম। বর্তমানে ব্যাপারীদের ঘাটতি, মিলার পার্টিদের ঘাটতি, সবারই ঘাটতি। ধানের বাজারের সাথে চাউলের বাজারের মিল নাই, ধানের বাজার বেশি, চাউলের বাজার কম। সার্বিক পরিস্থিতির প্রভাব পড়ছে চালের বাজারে। বর্তমানে 50 কেজির বস্তা বিয়ার 28 চাল 3000 টাকা এবং 29 চাল কেনাবেচা হচ্ছে 2800। চালের দর বৃদ্ধিতে মিল মালিকদের দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। বাংলাদেশের যারা মিল পার্টি ব্যবসায়ী আছে তারা খালি সুযোগ খুঁজে কখন ইন্ডিয়ান চাউল বন্ধ হবে, যখনই বন্ধ হবে তখনই দাম বাড়াই দেয়। গত মাসে যে দামে কিনেছিলাম এই মাসে কিছুটা চালের দাম বাড়তির দিকে আছে। সীমিত আর মানুষ তাদের জন্য এই বাজারটা একটু বেশি মনে হইতেছে। তবে চালকল মালিকদের দাবি ধানের দর বাড়ায় চাল বেচাকেনায় তাদের লোকসান গুনতে হচ্ছে। বিদেশ থেকে চাল আমদানি করলে পথে বসবেন তারা। দেশে যে পরিমাণ ধান চাউলের উৎপাদন হয়েছে, আমার মনে হয় বাহির থেকে চাউল আনার কোনো প্রয়োজন নাই এবং সরকারের কাছে প্রচুর পরিমাণে রেকর্ড পরিমাণ মজুদ আছে। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। দেশের খবরে নিচ্ছে একটি বিরতির পর আরও যা থাকছে। খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামীকে পুলিশে দিল এলাকাবাসী। এবং 3 মাস পানিতে ডুবে থাকার পর ভেসে উঠল রাঙামাটির ঝুলন্ত সেতু। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। খুলনায় স্বামীর ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে স্ত্রীর, ঘাতক স্বামীকে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সকালে মহানগরীর লবণচড়ার কাশেম সড়ক সবুজপল্লীর একটি বাড়িতে এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানান নাজমুল হাসান মোল্লা ও ডলি বেগম এখানকার ভাড়া বাড়িতে থাকতেন। দাম্পত্য কলহের এক পর্যায়ে নাজমুল ধারালো ছুরি দিয়ে স্ত্রী ডলি বেগমকে এলোপাতাড়ি আঘাত করেন। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ঘাতক নাজমুলকে গাছের সঙ্গে বেঁধে রাখে, পরে পুলিশের কাছে সোপর্দ করে। খাগড়াছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে মোট 3 জনকে গ্রেপ্তার করা হলো। ধর্ষণের মামলায় সকলে রিমন ত্রিপুরাকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকার কালী মন্দিরে পূজা দিতে যাওয়ার পথে এক পাহাড়ি কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরে তার বোন থানায় মামলা করেন। গতকাল সন্ধ্যায় মাটিরাঙ্গা উপজেলা থেকে বিকাশ ত্রিপুরা ও ডেটল বাবু ত্রিপুরা নামে 2 ধর্ষককে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। এখনও পলাতক রয়েছে সুমন ত্রিপুরা নামে আরেক আসামি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বিদ্যমান সার নীতিমালা বহাল ও সারের কমিশন বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে রংপুরের সার ডিলাররা। সকালে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। পরে স্মারকলিপি দেন। এ সময় রংপুর জেলার সার ডিলাররা বলেন, দীর্ঘ 32 বছর ধরে তারা কৃষকদের সার দিয়ে আসছেন। এখন সার বিতরণের সমন্বিত নীতিমালা 2025 বাস্তবায়ন করলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। 2009 সালের বিদ্যমান নীতিমালা বহাল চান তারা। মানববন্ধনে অংশ নেন ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বেলাল, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান সহ অ্যাসোসিয়েশনের সদস্যরা। দেশের খবরের সময় আরো একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ সংবাদে। প্রায় 3 মাস পানিতে ডুবে থাকার পর ভেসে উঠল সিম্বল অব রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু। সকালে ঝুলন্ত সেতুর পাটাতনের উপর থেকে সম্পূর্ণ পানি নেমে যেতে দেখা যায়। তবে এখনও সেতুর তলায় ছুঁই ছুঁই করছে কাপ্তাই হ্রদের পানি। শুরু হয়েছে সংস্কার কাজ। পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে রং করা হবে। তারপর সেতুটি খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য।
তবে এবার সেতুতে প্রবেশ মূল্য বাড়ানোর চিন্তা করছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। 20 টাকা থেকে 30 টাকায় টিকিট বিক্রির পরিকল্পনা করছে সংস্থাটি। গত 30শে জুলাই থেকে কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে দীর্ঘ 2 মাস 25 দিন ডুবেছিল পর্যটকদের প্রিয় এই ঝুলন্ত সেতু। দর্শক, মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। আমরা খেলার সর্বশেষ গতি প্রকৃতি জানতে যুক্ত হচ্ছি সেখানে উপস্থিত আমাদের সহকর্মী জেনিয়া চিসিমের সঙ্গে। জেনিয়া, আমাদের জানান যে সর্বশেষ সেখানে কি অবস্থা, কেমন চলছে খেলা, কি বোঝা যাচ্ছে? এবং আমরা কিন্তু দেখেছি যে শুরু থেকে বাংলাদেশ খুব ভালো ব্যাটিং করেছে এবং আজকের পিচটা কিন্তু কিছুটা ভিন্ন, যদিও বা আসলে এই পিচেই প্রথম ওয়ানডেও খেলা হয়েছে এবং আমরা দেখেছি যে প্রথম ওয়ানডেতে কিন্তু এই পিচে ব্যাটাররা টিকে থাকতে খুবই স্ট্রাগল করেছে এবং উইকেটে টিকে থাকাই যেখানে কষ্টসাধ্য ছিল সেখানে কিন্তু আজকের পিচটা খুবই ভালো মনে হচ্ছে যে ব্যাটিং সহায়ক। কারণ শুরুর দিকে সাইফ এবং সৌম্য সরকার যেভাবে ব্যাটিং করেছে সেটা দেখে মনে হচ্ছে যে ব্যাটারদের জন্য সুবিধা পাচ্ছেন ব্যাটাররা এবং বেশ ভালোভাবেই কিন্তু ব্যাটাররা ব্যাট করে যাচ্ছেন। যদিও বা আসলে সৌম্য এবং সাইফের আউটের পরে কিন্তু আসলে বাংলাদেশের যে রান সেটা কিন্তু গতি কমে গেছে। 176 রানের যে জুটি গড়ে দিয়ে গেছে তারপর থেকে আসলে তেমন একটা স্কোর তুলতে আমরা দেখতে পাচ্ছি না এবং তাওহিদ হৃদয়কে দেখেছি যে তিনি কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। এখন আসলে উইকেটে শান্ত এবং অঙ্কন ব্যাট করছে। এই দুজনের একটা জুটি গড়া দরকার সাইফ এবং সৌম্যের মতো করে, তাহলেই হয়তো একটা বড় স্কোরের দিকে বাংলাদেশ আগাবে। এই পিচে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে 350 রানের মতো করতে পারলে হয়তো বা ওয়েস্ট ইন্ডিজকে ডিফেন্ড করা যাবে। কারণ এই পিচ যদি এরকমই থাকে সেকেন্ড ইনিংসেও তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররাও খুব ভালোভাবেই ব্যাট করতে পারবে এবং আপনি জানেন যে ওয়েস্ট ইন্ডিজেরও খুব শক্তিশালী একটা ব্যাটিং লাইন আপ রয়েছে এবং তাদের কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে ব্যাটারদের এবং বিপিএলে খেলার অভিজ্ঞতাও রয়েছে। সুতরাং এই পিচে এই মাঠে খেলার অভিজ্ঞতা তাদের রয়েছে। সুতরাং আসলে 300 রানও খুব একটা ভালো স্কোর সেটা বলা যাবে না এই পিচে, যদিও বা আসলে বাংলাদেশের খুব ভালো একটা স্ট্রং বোলিং লাইন আপ রয়েছে। তারপরেও আসলে 350 রান করলে হয়তো বা বাংলাদেশ কিছুটা স্বস্তিতে থাকতে পারবে। তো এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাট করছে এবং ভালোভাবে ব্যাট করছে, হয়তো বা 300 রানের দিকে বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাবে সেটাই প্রত্যাশা করা যাচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। ধন্যবাদ জেনি আপনাকে, আমরাও সেই প্রত্যাশাই করছি। দর্শক, মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জেনিয়া চিসিম। এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ আপনাকে।